কাল থেকে অস্থায়ী পাশ দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা, বললেন তথ্য উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, মন্তব্য হাসনাতের। এবং শহীদদের রক্তের উপর লেখা সংবিধান কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে, মন্তব্য মির্জা আব্বাসের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সবার স্থায়ী অস্থায়ী কার্ড বাতিল করে নতুন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ব্রিফিং এই তথ্য জানান তথ্য উপদেষ্টা। বলেন, কাল থেকে সাংবাদিকরা অস্থায়ী পাশ দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে। এদিকে 2 দিন সাপ্তাহিক ছুটির পর আজ যথারীতি সচিবালয় কার্যক্রম শুরু হয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর দাপ্তরিক কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব। এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে সকালে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী 31 ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে। আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। 31 তারিখের ঘোষণাপত্র বিগত সিস্টেমকে রিজেক্ট করবে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সেই ঘোষণাপত্রে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা থাকবে। এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, 24-এর বিপ্লব ৭১-এর মতো ব্যাহত হতে দেয়া যাবে না। 24-এর আন্দোলনে সকল ধর্ম ও জনগোষ্ঠীর মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, সেই লড়াই এখনো চলমান। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো ব্যাহত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো ব্যাহত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। আমরা এর ধারাবাহিকতা চাচ্ছি না। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া কপি বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের সঙ্গে থাকা নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
মানিক মোহাম্মদ ওমর, বিজিটিভি, ঢাকা। শহীদদের রক্তের উপর লেখা ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য অথবা এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যেতে পারে, তবে সংবিধানকে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এ সময় ২৪-এর আন্দোলনকে বৈষম্য বিরোধীরা এককভাবে নিজেদের করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। ছেলেমেয়েরা, আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে ৫ই আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। আমরা যে আন্দোলনটা করছি ১৭ বছর, এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই? যদি এভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি উপর থেকে কাঁথা শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে? নিচ থেকে শুরু হয়েছে, একের পর ইট গাঁথা হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করব, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের ২-১টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ৭১-এর বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ৫ আগস্টের পর জনগণ একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, কারা পায়ের রগ কাটে তাদের চিনে এদেশের জনগণ। এ সময় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন তিনি। খুর পার্টি এবং পায়ের রগ কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপির। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা জানান। বলেন, ব্যাংক খাতে অর্জন যেমন আছে তেমন ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে। এই সময় আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে গভর্নর বলেন, ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে, এই খাত বিকশিত হবে, সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। আমরা চাই না সেই ধরনের লেভেল নিতে। আমরা চাই আর্থিক খাত বিকশিত হোক, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে না। এবারে জেলা সংবাদ। শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ নারী সহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই সিএনজির যাত্রী। দুপুরে সদর উপজেলার শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রিফাত পরিবহনের একটি বাস শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ৫ জন মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৩ নারী ও শিক্ষার্থী রয়েছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল সাজানো হয়েছিল তা মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে জামালপুরের ইসলামপুরে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে তিনি এই দাবি করেন। বলেন, সেই সময় আমাদের কোনো নেতৃবৃন্দ ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিল না। এই সময় আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ, অর্থনীতি, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কোনোটি নিরাপদ নয় বলেও জানান তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েমের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করেছিল বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে যে ট্রাইব্যুনালগুলো হয়েছে সব সাজানো, বানানো, মিথ্যা, ভুয়া, সোনার কথা দিয়ে মামলা সাজানো হয়েছে। একটা অভিযোগ নির্ভুলভাবে প্রমাণ করা করতে পারে, কিন্তু আমাদের কোনো নেতৃবৃন্দ সেই দিন কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল না, এটা কেউ প্রমাণ করতে পারে নাই। যা করা হয়েছে তা সাজানো, বানানো এবং আইন বদলিয়ে, সাক্ষ্য আইন বদলিয়ে সবকিছু পাল্টে একটা নতুন ভাবে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। যে আওয়ামী লীগের হাতে আমাদের স্বাধীনতা, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের অর্থনীতি, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার কোনোটাই নিরাপদ নয়। টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় হওয়া হত্যা মামলায় গ্রেফতার মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। এর আগে দুপুরে করা নিরাপত্তায় জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হয়। এ সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে তার 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ড আবেদন শুনানিকালে জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বক্ত সহ আওয়ামী লীগের 5 নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য 4 আওয়ামী লীগ নেতা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সদস্য শাহরুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মুসিবুর রহমান। এদিকে আদালত থেকে কারাগারে নেয়ার এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দেন আসামিরা। তাদের সঙ্গে আদালত প্রাঙ্গণে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন। পরে আদালত প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। উদ্বোধনী দিনে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2টি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী, আর দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল। বিপিএল ক্রিকেট দিয়ে এই মাঠে নিয়মিত হচ্ছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তবে এই প্রথমবার বিপিএলে দেখা যাবে না অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এদিকে ইনজুরির কারণে এবারের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মাশরাফি বিন মর্তুজার। প্রায় দীর্ঘ 50 দিনের লম্বা এই টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের ভেন্যুতে 60টি দল খেলবে 46টি ম্যাচ। পরে কোয়ালিফায়ার, এলিমিনেটর পর্ব হয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 2022 সালে 36 বছর পর বিশ্বকাপ জয়ের পর থেকে বেশ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইতোমধ্যে তারা ঘরে তুলেছে কোপা আমেরিকা ট্রফিও। এদিকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট তালিকাতেও সবার উপরে রয়েছে আল বিসেলেস্তেরা। আগামী বছর ফিফার মার্চ উইন্ডোতে শুরু হবে লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। নতুন বছর বিশ্বকাপ বাছাই মোট 6টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচগুলোতে ড্র করলেও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কম তাদের। তবে ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষরা বেশ শক্তিশালী হওয়ায় চিন্তা ভর করেছে স্কালোনির কপালে। এদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বছর শুরু করবে আর্জেন্টিনা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার।
কাল থেকে অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা, বললেন তথ্য উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, মন্তব্য হাসনাতের। এবং শহীদদের রক্তের উপর লেখা সংবিধান কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে, মন্তব্য মির্জা আব্বাসের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।